আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে যাবার অনুমতির এখতিয়ার আদালতের, পরিবারের আবেদন পাননি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অবস্থা অপরিবর্তিত জানালেন চিকিৎসক। করোনার চেয়ে ভয়াবহ হতে পারে জীবাণু ঘটিত মহামারী, আশঙ্কা প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব। আরও 5 দিনের রিমান্ডে মামুনুল হক, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি করলেন হেফাজত নেতারা। 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বিল গেটস। 6,500 কোটি মার্কিন ডলার পাবেন মেন্ডিকা। কঠিন সময় পার করছে পরিবার, জানালেন মেয়ে জেনিফার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাননি তিনি। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার বিএনপির দাবি অমূলক। মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজাবাজারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেন উন্নত চিকিৎসা পান, প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করে দিয়েছেন। তাকে আরও কিছু পেতে হলে আদালতের মাধ্যমে আসতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেসরকারি একটা হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সেখানে বিশেষজ্ঞরা, ডাক্তাররা তার চিকিৎসা সেবা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। তিনি যেন উন্নত চিকিৎসা পান, সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে থেকে তার ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। অন্যদিকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রধান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন। তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশে যে করোনার চিকিৎসা, বিদেশেও একই চিকিৎসা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তিও প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, শ্বাসকষ্টের কারণে সোমবার থেকে সিসিইউতে আছেন বেগম জিয়া। মেডিকেল বোর্ডের সদস্যরা মঙ্গলবারও কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেসব রিপোর্ট পর্যালোচনা অনুযায়ী চিকিৎসা চলছে। ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ওখানে একটা মেডিকেল বোর্ড ওনার সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে বা চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সার্বক্ষণিকভাবে কাজ করছেন। ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার প্রোগ্রেস ওনারা দেখেছেন, সেই অনুযায়ী কিছু পরিমাণ ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী ওনার চিকিৎসা চলছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি গতকালকে যে অবস্থায় ছিলেন এখনও উনি একই অবস্থাতে আছেন, চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য এবং রোগ মুক্তির জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। বর্তমান বাস্তবতায় জীবাণু ঘটিত ভবিষ্যৎ মহামারী ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনার চেয়ে ভয়াবহ হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল লিডার্স গ্রুপের উচ্চ পর্যায়ে বৈঠকে একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও মেধাস্বত্ব উন্মুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সংস্থাটিতে বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব আহ্বান জানান। বিশ্বের জনস্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরে মানুষ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অ্যান্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি উন্মুক্ত করে সাশ্রয়ী করার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। Setting up of global, regional and national targets and inclusive monitoring as well as reporting system to achieve the goals of ARC. Equitable access to affordable and effective antibiotics and other medical facilities through
technology transfer, and sharing of ownership. বিটিসিএল, বিমান, ইন্স্যুরেন্স, ব্যাংক সহ সরকারি কোম্পানিগুলোকে নিজেদের টাকায় ব্যয় নির্বাহের সামর্থ্য অর্জনে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এসব কোম্পানিগুলোকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়া উপজেলা পর্যায়ে হওয়া শেখ রাসেল খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সভায় প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সভার সিদ্ধান্তগুলো বিস্তারিত জানান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 1,561 কোটি টাকা ব্যয়ে বিএসএমএমইউ এ সুপার স্পেশালাইজড হাসপাতাল করা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের গ্রামীণ সড়ক উন্নয়নে 2,500 কোটি টাকা, একটি প্রকল্প সহ আঞ্চলিক সড়ক সেতু নির্মাণে বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিটিসিএল নামিত কোম্পানি, তাই না? ধরুন এইরকম বিমান, এটা তো কোম্পানি, ব্যাংক কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা যেন নিজেদেরকে নিজে আয় দিয়ে ব্যয় করতে পারে। আমরা কতদিন এখান থেকে টাকা দিয়ে দিয়ে আমরা চলবো? এটা ইকোনমিক্যালি গ্রহণযোগ্য নয়। এইটা তিনি আবার আজকে আবার পুনরায় বলেছেন। এটা বিটিসিএল এর আলোচনায় এই কথাটা এসেছিল। দেশে করোনায় একদিনে আরও 61 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 36 ও নারী 25 জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 11,705 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গেল 24 ঘন্টায় নতুন 1,914 জন সহ মোট শনাক্ত হয়েছেন 7,65,596 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 8.71%। নতুন 3,870 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,95,032 জন। সুস্থতার হার 90.78%। মৃত্যুর হার 1.53। বর্তমানে মোট কোয়ারেন্টিনে 49,488 জন আইসোলেশনে রয়েছেন। 19,234 জন 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,984টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 55,40,394টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 23,167টি। হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলার সংখ্যা 1,623টি। অক্সিজেন কনসেন্ট্রেটর সংখ্যা 1,397টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার শ্রমিকদের জন্য বরাদ্দ না দিয়ে লকডাউন দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করছে। লকডাউন দিয়ে সরকার ইসলামী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের আটক করছে বলে অভিযোগ তার। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একসময় যারা তার কাছে ধর্ণা দিতেন এমন অনেক শ্রমিক নেতাই এখন কোটি কোটি টাকার মালিক। জাতীয়তাবাদী শ্রমিক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে গণতন্ত্র না থাকায় শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। সবচেয়ে বেশি আপনার কষ্ট পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইরা, এবং সুনির্দিষ্টভাবে শ্রমিক ভাইদের জন্য কোনো বরাদ্দই রাখা হয়। যা কিছু প্রণোদনা দেওয়া হয়েছে মালিক শ্রেণীকে দেওয়া হয়েছে, এবং আপনার সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা এবং আওয়ামী লীগের যারা আপনার যারা দোসর, তারাই সেই সমস্ত নিজেরা নিয়ে চলে যাচ্ছে। লকডাউন দেওয়ার ক্ষেত্রে সরকার দায়িত্বহীন আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এক শ্রেণীর শ্রমিক নেতার আর্থিক উত্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা। এই সরকার লকডাউন দিয়েছে কোনো ব্যবস্থা না করে, এই খেটে খাওয়া মানুষের জন্য, দিন আনে দিন খায় মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের কোনো ব্যবস্থা না করেই তারা এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে আপনার ক্র্যাকডাউন করে। তারা আজকে বিভিন্ন সংস্থাগুলো, বিভিন্ন ইসলামী সংস্থা, বিভিন্ন ছাত্রদল, ছাত্র সংস্থা, এই সংস্থার উপর আক্রমণ করে তাদেরকে আজকে গ্রেফতার করে, কারণ তাদের বিরুদ্ধে কথা বলে। আন্দোলন করে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে এমপি হব, মন্ত্রী হব, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় কখনো ছিল না, কখনোই না। আর এখন মায়ের পেট থেকে পড়ে এসে দল করে, সে আমলি হোক আর অন্য দল হোক, আমার দল হোক, তারপরে এমপি হব, তারপরে মন্ত্রী হব। এই কারণে দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব, বন্ধুবাৎসল থাকা, এটা কমে গেছে। আন্দোলনের গতিও কমে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
সরকারের সবকিছুতে দোষ খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া মানুষের জন্য দেয়া নগদ অর্থ ও খাদ্য সহায়তায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মঙ্গলবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের সবকিছুতে দোষ ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। তারা পূর্ণিমার আলো ঝলমল রাতেও অমাবস্যার অন্ধকার দেখে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি আসলে টিকে আছে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম আছে বলেই। স্বাস্থ্যবিধি না মানায় মঙ্গলবার বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করেছেন ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক না থাকা এবং সামাজিক দূরত্ব না মানায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকেই। প্রথম দেখায় মনে হতে পারে মহামারীর এই সময়ে কোনো অসচেতন মানুষের জটলা, কিন্তু না, সেখানে দেয়া হচ্ছে সচেতনতার সবক। মঙ্গলবার বেলা 12টায় বসুন্ধরা শপিং মলের চিত্র এটি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে বিশাল এক বহর নিয়ে চলে মাস্ক না পরার ভ্রাম্যমাণ আদালতের অভিযান। স্বাস্থ্যবিধি না মানায় 17 জনকে করা হয় জরিমানা। তবে উৎসুক জনতার প্রশ্ন, সচেতনতার বুলি আওড়ানো ভ্রাম্যমাণ আদালত কতটা সচেতন? যারা আমাদেরকে এই নিয়ম কানুনগুলো মানানোর জন্য করতেছে, কিন্তু তারাই কিন্তু ডিস্টেন্স মেনটেন করতেছে না। আপনারা পিছনেই দেখেন, একসাথে সব দলবদ্ধ হয়ে যাচ্ছে, কোনো সচেতনমূলক কোনো কিছুই নাই। এটা আবার কি ধরনের সচেতনতা? আপনাকে সচেতন করবেন বিনয়ের সাথে, অনুনয়ের সাথে, ফোর্স করবেন, এটা তো ঠিক না। একজন ম্যাজিস্ট্রেটের সাথে কমপক্ষে 20 জন প্রশাসনের লোক আছে। তারা কিন্তু অনেকেই পিছনে পিছনে হাঁটছে। তো সেটি আমরা এমনও 2-1 জনকে আমরা জরিমানা করেছি যারা স্বাস্থ্যবিধি না মেনে তারা আমাদের পিছনে পিছনে কেন হাঁটছে। তাই জন্যই মূলত কিছু লোক হয়তো পিছনে ছিল। এদিকে ম্যাজিস্ট্রেট আসার আগে থেকেই কোনো এক অজানা কারণে বন্ধ থাকে বসুন্ধরা শপিং মলের বিদ্যুৎ। অন্ধকারে ক্রেতা না থাকায় অলস সময় পার করেন বিক্রেতারা। কোথাও বা মোবাইলের আলোতেই চলে কেনাকাটা। সকাল থেকে এ পর্যন্ত কারেন্ট নেই, আর জেনারেটরে যতটুকু ব্যাকআপ ছিল আমরা হয়তো 20-25 মিনিট ব্যাকআপটা পেয়েছিলাম। কারেন্ট নাই সকাল থেকে, কি করব, এই জন্য শুয়ে আছি। কিন্তু বাধ্য হয়ে কিছু কাজ করতে হয় গরমে, তাই করতে হচ্ছে। নিউ মার্কেটেও অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজন দোকান মালিক ও ক্রেতাকে জরিমানা করা হয়। অধিকাংশ লোকই স্বাস্থ্যবিধি মানছেন, মাস্ক পরিধান করছেন। যারা পরিধান করছেন না, আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা তাদেরকে জরিমানা করছি। বাট আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে সচেতন করা। মাস্ক আমার রিক্সা থেকে বাতাসে উড়ে গেছে, মাস্ক ছিল যে থুতু ফলাইতে গেছে তখন উড়ে চলে গেছে। স্বাস্থ্যবিধি না মানায় বাংলাদেশ দোকান মালিক সমিতির একটি প্রতিনিধি দল নয়াপল্টনে চায়না টাউন মার্কেট বন্ধ ঘোষণা করে। 3 ঘন্টা পরে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবার মার্কেট খুলে দেওয়া হয়। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের নতুন করে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেওয়া রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনার আরেকটি মামলায় তার 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরও 8টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 18 এপ্রিল মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং গ্রেফতার নেতা কর্মীদের মুক্তি, সেই সাথে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজত নেতারা। রাতে রাজধানী ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় তাঁর সাথে বৈঠক করেছেন হেফাজতের ইসলামের 5 নেতা। তাদের দাবি বিবেচনায় নেবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন হেফাজত নেতারা। যেসব উলামা একরামরা গ্রেফতার, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, আর হয়রানি হাটাদারি বিবাড়িয়া বিভিন্ন জায়গায় যে হয়রানি হচ্ছে এগুলি বন্ধ করার জন্য আমরা আবেদন করছি। আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছেন। করোনায় হুমকির মুখে পাবনার তাঁত শিল্প এলাকায় এখন শুধুই হতাশা। গেল ঈদে কাঙ্ক্ষিত ব্যবসা করতে না পেরে পুঁজি হারিয়েছে অনেকেই। এবছর ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করলেও করোনায় তা ভেস্তে গেছে। মাথার উপর মহাজন ঋণের বোঝা, দেয়ালে পিঠ থেকে গেছে শিল্পের মালিক ও শ্রমিকদের।
পাবনা প্রতিনিধি আখিনুল ইসলাম রিমনের রিপোর্ট। সারা বছর তাঁতের কাপড়ের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ ব্যবসা হয় ঈদে। গত বছর রোজার মধ্যে লকডাউনে অর্ধেক কাপড়ও বিক্রি হয়নি। নতুন করে ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে উৎপাদন শুরু করা তাঁতিদের এখন বাড়তি হতাশা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমিকরা। না খেয়ে মরার শঙ্কাও ভর করেছে কারো কারো মধ্যে। করোনা কাটে ওঠার পরই মাত্র 2 মাস ধরে আমাদের কাজকাম শুরু হয়েছে। বর্তমানে আবার দ্বিতীয় লকডাউনের কারণে আমাদের জীবনটা একেবারে বিসর্জন করে দিতেছে। তাঁত শিল্প টিকিয়ে রাখাই যখন দায়, তখন মরার উপর খাড়ার ঘায়ের মতো সুতার দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন তাঁতিরা। পাবনা ও সিরাজগঞ্জের 6 লাখেরও বেশি তাঁতের মধ্যে 4 লাখই বন্ধ হয়ে গেছে। ধারকর্জ নিয়ে উৎপাদন শুরু করা তাঁতিরা পণ্য বিক্রি করতে না পেরে ব্যবসা গুটিয়ে ফেলতে চান। এই যদি লকডাউন থাকে তা তো আমরা তো কেনাবেচাই করতে পারবো না, আমি এগুলো সব বিক্রি করে দিতে হবে। আমাদের তাঁত বন্ধ হয়ে গেছে, এবছরে কখনো বন্ধ হয়ে যাবে। সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে তাঁত মালিক ও শ্রমিকরা। যদি এই শিল্পকে আবার পুনরুজ্জীবিত করতে হয় তাহলে তাঁতিদেরকে এরকম প্রণোদনা সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের কাছে লোন চায়, লোনের যে ব্যাংকে আমাদের এসএমই আছে সেটা এখনও চলমান আছে। যদি কোনো ব্যাংক দিতে অস্বীকার জানায় বা কোনো রকম সংকটে, সেক্ষেত্রে জেলা প্রশাসন কিন্তু সহযোগিতা করেই যাচ্ছে। সরকারি সহযোগিতা না পেলে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকে থাকবে না বলে নিশ্চিত এর সাথে যুক্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার বিদেশে যাবার অনুমতির এখতিয়ার আদালতে পরিবারের আবেদন পাননি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অবস্থা অপরিবর্তিত জানালেন চিকিৎসক। করোনার চেয়ে ভয়াবহ হতে পারে জীবাণু ঘটিত মহামারী, আশঙ্কা প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব। আরও 5 দিনের রিমান্ডে মামুনুল হক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি করলেন হেফাজত নেতাদের। 27 বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন বিল গেটস। 6,500 কোটি মার্কিন ডলার পাবেন মেলিন্ডা। কঠিন সময় পার করছে পরিবার, জানালেন মেয়ে জেনিফার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।